চাণক্য শ্লোক ও নীতিকথা সম্পাদনা শ্রী গোপীনাথ গোস্বামী। চাণক্য প্রসঙ্গে ভারতবর্ষ হল বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার ধাত্রীভূমি। ভারতীয় সভ্যতার সুদীর্ঘকালের যাত্রাপথে অনেক স্মরণযোগ্য ব্যক্তিত্বের আগমন ঘটেছে। তারা স্বীয় চরিত্র বলে আজও আমাদের মনের মণিকোঠায় উজ্জ্বল আসনে আসীন হয়ে আছেন। তাদের কেউ ছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবী, মানব মনীষার উন্মোচন এবং উদ্বোধনে সার্থক ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। কেউ বা রাজনীতির অঙ্গনকে স্বীয় চরিত্র প্রভায় আলোকিত করেছেন। কেউ সাহিত্য চর্চা করে ভারতীয় মনীষার কথা বিশ্ববাসীর সমক্ষে প্রকাশ করেছেন। কেউ বা রং আর তুলি দিয়ে এঁকেছেন অসাধারণ ছবি, যার আবেদন আজও অমলিন। এইভাবে মানব মনীষার এক একটি ক্ষেত্রে তারা দিকপাল স্বরূপ বিরাজ করছেন। তাদের কৃতিত্ব গাথা আজও আমাদের মধ্যে প্রতি মুহূর্তে শ্রুত এবং ধ্বনিত হয়। এভাবেই তারা ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির এক সুমহান পরম্পরা রচনা করেছেন। এই তালিকায় অন্যতম উল্লেখযোগ্য সংযোজন হলেন মহামন্ত্রী চাণক্য। চাণক্যকে আমরা একজন আধুনিক বুদ্ধিজীবী হিসেবে অনায়াসে চিহ্নিত করতে পারি। আজ থেকে 2000 বছর আগে তিনি পৃথিবীর আলো দেখেছিলেন। চনক নামে এক অত্যন্ত বুদ্ধিমান পিতার সন্তান হিসেবে চাণক্য পৃথিবীতে আসেন। চনক ছিলেন গণতন্ত্রে বিশ্বাসী, অন্যায়ের সঙ্গে আপোষ করতে জানতেন না, প্রজাদের বিদ্রোহকে নানাভাবে সাহায্য করতেন। অবশ্য এই সাহসের জন্যেই শেষ পর্যন্ত তাকে অকালে মৃত্যুবরণ করতে হয়। তখন বিশাল ভারত ভূখণ্ডে ছিল মগধ সাম্রাজ্য। বর্তমান পাটনা বা তৎকালীন পাটুলিপুত্র ছিল এই সাম্রাজ্যের রাজধানী। পাটুলিপুত্র শহরের সীমাহীন বৈভবের কথা বিভিন্ন বিদেশি পর্যটক লিখে গেছেন। সেই বিবরণীগুলি পাঠ করলে আমরা অবাক হয়ে যাই। আর তখন মগধ সাম্রাজ্যে আসীন ছিলেন রাজা ধননন্দ। এত বড় একটি সাম্রাজ্য পরিচালনা করতে হলে যে ধরনের চারিত্রিক দৃঢ়তা এবং মানসিক দরকার, দুর্ভাগ্যের বিষয় তার মধ্যে তেমন কিছুই ছিল না। ধননন্দ সুরাপান করতে ভালোবাসতেন। একের পর এক নারীর সঙ্গে পরক্রিয়া প্রেমে জড়িয়ে পড়তেন। রাজ্য শাসনের দিকে মন দেওয়া মতো সময় তার ছিল না। মাঝে মাঝে কিছু বেহিসাবি সিদ্ধান্ত নিতেন, যা প্রজাদের মনে অসন্তোষের আগুন জ্বলে পড়তে সময় তা ছিল না। যখন তখন কৃষকদের ওপর করের হার বাড়িয়ে দিতেন। পর্যটকদের ওপরেও নানা ধরনের কর ধার্য করেছিলেন। ধননন্দের এই কুশাসনের ফলে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছিল অমানিসার অন্ধকার। দারিদ্রতা এসে সমস্ত ভারতবর্ষকে গ্রাস করে। সর্বত্র দেখা দেয় ব্যাপক বিশৃঙ্খলা।